শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ইতিমধ্যে রসায়ন 1 কোর্সের বেসিক 3টা ক্লাস করে ফেলেছি। আশা করি আপনারা সবাই ক্লাসগুলো দেখছেন এবং মনোযোগ সহকারে সেগুলা বুঝতে পারছেন। তো আজ থেকে আসলে মূলত আমাদের রসায়নের মূল কোর্স শুরু হচ্ছে। তো মূল কোর্সে আপনাদের 12টা চ্যাপ্টার ছিল, তার মধ্যে আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা তৃতীয় অধ্যায় পর্যায় সারণী, অর্থাৎ রসায়ন ক্লাস 1 আমরা যদি মনে করি সেটা পর্যায় সারণী নিয়ে আলোচনা করতেছি। পর্যায় সারণী শুরু করার অন্যতম কারণ হলো পর্যায় সারণীটা আমরা যে যত ভালো জানবো আমাদের সামনের রসায়ন ক্লাসগুলো আরও সহজ হবে। তো টোটাল পর্যায় সারণীর উপরে হয়তো আমার 3টা ক্লাস লাগতে পারে আপনাদের এই চ্যাপ্টারে। তো আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি, আজকের যে ক্লাসটা মূলত আমি যে প্রশ্নগুলো রাখছি, পর্যায় সারণী কাকে বলে, মেন্ডেলিপের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, ইলেকট্রন বিন্যাসতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, পর্যায় সারণীতে হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান, পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসসমূহের অবস্থান এবং পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এই জায়গায় মূলত এই কোয়েকশনটা ছাড়া বাকি সবগুলোই বর্ণনামূলক। সো বর্ণনামূলক প্রশ্ন আমরা আপনাকে নোট দিব, গ্রুপে পোস্ট করা হবে। হয়তো আমার হাতের লেখা খুব একটা সুন্দর না, তবুও আপনারা এই বর্ণনামূলক প্রশ্নগুলো আমি ক্লাসে সবগুলোই বলবো, আপনারা আমার কথা শুনে শুনেও লিখতে পারবেন অথবা নোট থেকেও লিখতে পারবেন। তাইলে আসলে স্যার আমরা শুরু করি আমাদের ক্লাস 1টা। তো আমি একটু বোর্ডে লিখছি, দেখেন তো, পদার্থ কয় প্রকার। এই জিনিসটা লেখার কারণটা হলো আসলে পর্যায় সারণী জিনিসটা কি, আমরা একটু গোড়ার দিকে যাই। এই পর্যায় সারণী নিয়ে আলোচনা করলে অনেক কিছু আছে, পর্যায় সারণীর পটভূমি নিয়ে অনেক বিজ্ঞানীদের অবদান আসবে। আমি আসলে ওই দিকে যাচ্ছি না স্যার, আমি আপনাদের কোর্সটা অ্যানালাইসিস করে দেখছি, অন্তত একবার বোর্ডে আসছে এমন টপিকগুলোও কিন্তু আমি আলোচনায় রাখছি। তো আমি আসলে আর খুব বেশি গভীরে যাব না, আপনাদের কোর্স সম্পর্কিত যা যা প্রয়োজন ঠিক তাই আলোচনা করব। চলেন স্যার, পর্যায় সারণী জিনিসটা আসলে কি। এখন পর্যায় সারণী জিনিসটা আসলে কি সেটা জানতে হলে আমাকে জানতে হবে পদার্থ আসলে কয় প্রকার। আপনাদের অনেকের মাথায় আসতেছে যে পদার্থ 3 প্রকার, কঠিন, তরল এবং বায়বীয়। আবার অনেকেই ভাবতেছেন যে মৌলিক এবং যৌগিক। আসলে আনসার দুইটাই রাইট। দেখেন, গঠন ভেদে পদার্থ আসলে কি ভেদে, গঠন ভেদে পদার্থ 2 প্রকার, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। গঠন ভেদে পদার্থ 2 প্রকার, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। আমরা নিশ্চয়ই জানি যে মৌলিক পদার্থ কাকে বলে, যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। তো এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা, যেমন মৌলিক পদার্থ খাড়া কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম, আয়রন মানে লোহা ইত্যাদি। যৌগিক পদার্থ কাকে বলে, যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, যেমন পানি, CH4, CO2, সবগুলো যৌগিক পদার্থ। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে স্যার মৌলিক পদার্থের সংখ্যা এখন পর্যন্ত আবিষ্কৃত কত, আপনি বলবেন 118টা। যৌগিক পদার্থের সংখ্যা কত স্যার আমরা জানি না। আমি বেসিক 3 ক্লাসে আপনাকে বলছিলাম যে একমাত্র কার্বনে প্রায় 90 লক্ষ যৌগ গঠন করে, 90 লক্ষ। তো 118টা মৌলের মধ্যে কার্বন একটা মৌল, এই মৌল যদি 90 লক্ষ যৌগ গঠন করে তাহলে 118টা মৌল কত লক্ষ যৌগ গঠন করতে পারে সেটা আপনারাই চিন্তা করেন। তাইলে আসলে যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য, আমাদের আলোচনা আসলে এই জায়গায় না। মৌলিক পদার্থের সংখ্যা 118টা, এটা কি এমনি এমনি হয়ে গেছে স্যার? যেমন আমরা যদি 1789 সালে লেবয়সিয়ের কথা বলি, যে সর্বপ্রথম মৌলগুলা নিয়ে গবেষণা উনি শুরু করছিলেন, উনার সময় আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা ছিল 33টা। তারপরে আবার ক্রমান্বয়ে 1829 সালে JW ডুবেরাইনার উনি ত্রয়ী সূত্র আবিষ্কার করছিলেন। 1864 সালে জন নিউল্যান্ড অষ্টক তত্ত্ব আবিষ্কার করছেন। তারপরে 1869 সালে লুথার মেয়ার এবং মেন্ডেলিপ উনারা আসলে পর্যায় সারণীর একটা স্ট্রাকচার উপস্থাপন করেন। তো মেন্ডেলিপের সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 63টি এবং প্রবর্তিত মৌলের সংখ্যা ছিল 67টি। তখন 4টি মৌল আসলে আবিষ্কৃত হয় নাই। যখন আমি ক্লাস 9-10-এ ছিলাম তখন আমরা পড়ছিলাম আমাদের সময় আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 109টি, কিন্তু এখন আপনাদের সময় 118টি হয়ে গেছে। হয়তো আপনারা যখন আরো সিনিয়র হবেন আপনাদের নেক্সট জেনারেশনের কাছে এই সংখ্যাটা আরো একটু বেড়ে যেতে পারে। এর মানে আসলে আমরা কি বুঝলাম স্যার, যে এই মৌলিক পদার্থের সংখ্যা ক্রমবর্ধমান, মানে আস্তে আস্তে বাড়তেছে।
তাইলে আমরা আসলে কি বুঝলাম, যে পৃথিবীতে এই পর্যন্ত আবিষ্কৃত 118টা মৌলিক পদার্থ আছে, এই 118টা মৌলিক পদার্থ যে জায়গায় থাকে বা যে ডিসিপ্লিনে থাকে, এই জায়গাটার নাম আসলে পর্যায় সারণী। আসলে কি আমরা সংজ্ঞা এইভাবে লিখবো না, সংজ্ঞাটা একটু গুছিয়ে লিখতে হবে। সংজ্ঞাটা আমরা লিখবো আসলে, ক্রমবর্ধমান আবিষ্কৃত মৌলসমূহকে ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে সাজিয়ে যে সারণী বা তালিকা পাওয়া যায় তাকে পর্যায় সারণী বলে। এখন দেখেন স্যার, আমরা ক্লাসে ফার্স্ট বয় কে হয়, যে ভালো রেজাল্ট করে, আপনার ডিপার্টমেন্টে ফার্স্ট কে হবে, যে হাইয়েস্ট মার্ক পাবে। তো এই যে 118টা মৌল, আমরা কি চাইলেই যে কাউকে 1 নাম্বার করে দিতে পারবো না। তাহলে এই মৌলগুলোকে কিসের ভিত্তিতে দেওয়া হলো? ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে। তাহলে আমরা পর্যায় সারণীর সংজ্ঞাটা আমরা আবার বলি, যে পর্যায় সারণী কাকে বলে? ক্রমবর্ধমান আবিষ্কৃত মৌলসমূহকে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে সাজিয়ে যে সারণী বা তালিকা পাওয়া যায় তাকে পর্যায় সারণী বলে। আশা করি আপনারা বুঝতে পারছেন পর্যায় সারণীর সংজ্ঞা। পর্যায় সারণী ক্রমবর্ধমান আবিষ্কৃত মৌলসমূহকে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে সাজিয়ে যে সারণী বা তালিকা পাওয়া যায় তাকে পর্যায় সারণী বলে। আমি এই সংজ্ঞাটা একটু লিখে নিই। ক্রমবর্ধমান আবিষ্কৃত, মানে এই কথাটা কেন লেখলাম, যেটা আবিষ্কৃত হচ্ছে, আগে কম ছিল এখন 118 আছে, ভবিষ্যতে আরো বাড়বে। ক্রমবর্ধমান আবিষ্কৃত মৌলসমূহকে কিসের ভিত্তিতে, মৌলগুলোকে কিসের ভিত্তিতে সাজানো হয়েছে? ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে। ক্রমবর্ধমান আবিষ্কৃত মৌলসমূহকে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে, ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে সাজিয়ে যে সারণী বা তালিকা পাওয়া যায়, যে সারণী বা তালিকা পাওয়া যায়, তাকে পর্যায় সারণী বলে, তাকে পর্যায় সারণী বলে। তো ক্রমবর্ধমান আবিষ্কৃত মৌলসমূহকে তাদের ভৌত রাসায়নিক ধর্মের ভিত্তিতে সাজিয়ে যে সারণী বা তালিকা পাওয়া যায় তাকে পর্যায় সারণী বলে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। এখন এই পর্যায় সারণী এমনি আবিষ্কার হয় নাই। এখন এই যে মৌলগুলোকে স্থান দেওয়া হবে কিসের ভিত্তিতে? প্রথমে বিজ্ঞানী মেন্ডেলিভ মৌলগুলোকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাইছেন। কিসের ভিত্তিতে? পারমাণবিক ভরের ভিত্তিতে। তাই মেন্ডেলিভের পর্যায় সূত্র ছিল, মেন্ডেলিভের পর্যায় সূত্র স্যার মেন্ডেলিভের পর্যায় সূত্রটা আসলে কি? বলা হয়েছে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমি আপনাদের নোট দিব এবং আমার কথা শুনে আপনারা লিখতে পারতেছেন। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। স্যার আমি যদি আপনাকে একটু বলি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 30, এটা আমরা তো বুঝি। অর্থাৎ মেন্ডেলিভ উনি বলতে চাইছেন যে মৌলগুলোকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো হয়েছে, অর্থাৎ এই উপরেরটার ভিত্তিতে। যদিও ব্যাপারটা আসলে পরবর্তীতে আর ভরের ভিত্তিতে সাজাইলে ঝামেলা হয় বিধায় সেটাকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী করা হয়েছে। তাহলে কি মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি? মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ উনি বলছিলেন যে ভরের ভিত্তিতে সাজানো হয়। কিন্তু আমরা 9-10 এই জিনিসটা পড়ছিলাম যে মৌলগুলাকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাইতে গিয়া পর্যায় সারণীতে 2টা জায়গায় ঝামেলা হয়েছিল, পটাশিয়াম এবং আর্গনের ক্ষেত্রে। আমি আর ওইদিকে যাচ্ছি না। অর্থাৎ পরবর্তীতে দেখা গেছে যে না, মৌলগুলোকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে সম্পূর্ণ পর্যায় সারণীর ব্যাখ্যা দেওয়া যায় না। পরে কি হইল, 1913 সালে হেনরি মুসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। তাই আমরা যদি একটু শর্টকাট লিখি, মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি? এটা ছিল ভর বৃদ্ধি অনুযায়ী, মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। পরে দেখা গেল যে না, পর্যায় সারণীতে সব মৌলগুলোকে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে 2-1টা ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়, যেমন পটাশিয়াম এবং আর্গনের ক্ষেত্রে। আমি ওই ব্যাখ্যায় আর যাচ্ছি না, এই প্রশ্নটা আপনাদের তেমন আসে না। পরে 1913 সালে হেনরি মুসলে, কোনো বইয়ে শুধু মুসলে লেখছে, হেনরি মুসলে বিজ্ঞানী, হেনরি মুসলে
উনি পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? পারমাণবিক সংখ্যা। অর্থাৎ মেন্ডেলিফে কিন্তু বর অনুযায়ী বলছিলেন যে বর অনুযায়ী সাজানি, অর্থাৎ পরবর্তীতে হেনরি মুসলে কি করলেন? পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন। পারমাণবিক সংখ্যা, এই যে নিচের জিনিসটা, হেনরি মুসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন। তো পারমাণবিক সংখ্যা আসলে কি? কোনো পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যা। আসলে একটা প্রোটন সংখ্যায় ওই মৌলের পরিচয় বহন করে। তারপরে দেখা গেল যে বর অনুযায়ী যেহেতু ঝামেলা, তখন মেন্ডেলিফ কি করলেন? উনি উনার সূত্রটাকে সংশোধিত করলেন, যে মেন্ডেলিফের সংশোধিত সূত্র অথবা আধুনিক পর্যায় সূত্র। মেন্ডেলিফের সংশোধিত সূত্র, মেন্ডেলিফের সংশোধিত সূত্র বা আধুনিক পর্যায় সূত্র। স্যার আপনার পরীক্ষায় কিন্তু দুইটা শব্দ ইউজ করতে পারে, যে মেন্ডেলিফের সংশোধিত সূত্রটি লিখো অথবা আধুনিক পর্যায় সূত্রটি। এটা বারবার বোর্ডে আসছে, প্রায়ই আসছে। তো আপনি মেন্ডেলিফের সংশোধিত বুঝলেই বুঝবেন যে এটা আসলে আধুনিক পর্যায় সূত্র। এবং আধুনিক পর্যায় সূত্র তো বললে, তখন এটা আসলে আপনি কি লিখবেন? যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে কি হয়? আবর্তিত হয়। তাইলে আমাদের এই মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কি? মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। পরে দেখা গেল যে বরে ঝামেলা আছে। 1913 সালে বিজ্ঞানী হেনরি মুসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করছিলেন। তারপরে মেন্ডেলিফের সূত্রটা কি হয়? সংশোধিত হয়। তো মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সূত্রটা কি? যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ প্রথমে মেন্ডেলিফের সূত্রটা ছিল বরের উপরে, তারপরে আসলো কি? সংশোধিত হয়ে আসলো পারমাণবিক সংখ্যা অনুযায়ী। আশা করি আপনারা এই দুইটা প্রশ্ন উত্তর পারবেন। অর্থাৎ আমরা তিনটা প্রশ্নের উত্তর আশা করি পারি, যে পর্যায় সারণী কাকে বলে, তারপরে মেন্ডেলিফের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র। আচ্ছা, এখন আমরা স্যার ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক এবং আপনাদের বারবার পরীক্ষায় আসে। আমরা এই বিষয়টা নিয়ে বিস্তর আলোচনা করব। তো এই যে 118টা মৌল আছে স্যার, তাদের মধ্যে আপনার পরীক্ষায় মূলত এই পর্যায় সারণীর মৌলগুলোকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। তো এফ ব্লক মৌলগুলো আসলে পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ আমরা যেটাকে বলি, আপনারা সবাই জানেন। তো এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট নিয়ে আমাদের তেমন পড়াশোনা বা পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন আসে না বা প্রয়োজনও পড়ে না। তাইলে আমরা কি বলছি? যে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে যে কোনো একটা মৌলের অবস্থান আমি নির্ণয় করতে পারবো। আপনি আমাকে যে কোনো একটা মৌলের নাম বলবেন, আমি বা তার পারমাণবিক সংখ্যা বলবেন, আমি বলে দিতে পারবো যে এটা পর্যায় সারণী কত নাম্বার গ্রুপে আছে এবং কত নাম্বার পর্যায়ে আছে, সেটা আপনিও পারবেন। তো এইটা মূলত আমরা 3টা নিয়মের মাধ্যমেই আমরা করতে পারবো। তে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, আপনার বিভিন্ন নিরপেক্ষ মৌলও আসতে পারে অথবা আয়নও আসতে পারে। আপনাদের দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাটা লিখে দেয়। আমি এই জায়গায় যদিও লিখি নাই, আপনাদের ব্র্যাকেটে দিয়ে দিবে যে এই মৌলের পারমাণবিক সংখ্যা এত। তাইলে চলেন ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে মূলত 3টা নিয়মের মধ্য দিয়ে আমাদের সবগুলো হয়ে যাচ্ছে। প্রথম যেটা আমরা বলবো, পর্যায় সারণীতে আসলে 4টা ব্লক আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এস, পি, ডি এবং এফ ব্লক। এই মৌলগুলোর মধ্যে এফ ব্লক মৌলগুলো আন্ত অবস্থান্তর মৌল, এই যে যারা পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ হিসেবে যুক্ত থাকে। সাধারণত এই ল্যান্থানাইট মৌলগুলো নিয়ে আমাদের কোর্সে তেমন কোনো আলোচনা নাই। তো এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক মৌল আপনাদের কোর্সে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় আসে। এক্ষেত্রে আমরা 3টা নিয়মের মধ্য দিয়ে আমাদের কোর্সে যা যা আসে সেগুলো করতে পারবো। তো দেখেন নিয়ম 1, যেটা আসলে এস ব্লক মৌলসমূহের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো এস ব্লক মৌল কাকে বলে? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে। তো আমরা এক্সাম্পল হিসাবে মনে করেন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করলাম, 1s2, 2s2, 2p6, 3s2। তাহলে স্যার আমাদের শেষ ইলেকট্রনটা আসলে কোথায় গেছে? এস অরবিটালে।
তো আমরা যদি বলি এর গ্রুপ কত, পর্যায় কততে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, অর্থাৎ আমরা বলতে পারি পর্যায় আসলে 3। আমরা এটাকে এইভাবে স্তর হিসাবে বলতে পারি। মূলত পর্যায় হইল সর্বশেষ যে ইলেকট্রনটা গেল বা সর্বশেষ যে স্তর, ওই স্তরের এন এর মান, এই যে জায়গায় এন এর মানটা আসলে 3, এই জন্যই তার পর্যায় 3। তো পর্যায়টা নির্ণয় করা অনেক সহজ। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম ফলো করতে হয়, 3টা নিয়ম আমরা ফলো করব। যেহেতু সেটা এস ব্লক মৌল, অর্থাৎ শেষ ইলেকট্রনটা এস অরবিটালে গেছে, এস ব্লক মৌল সমূহের ক্ষেত্রে বহিস্তরে এস অরবিটালে যতটুকু ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ। সুতরাং এই ম্যাগনেসিয়ামের বহিস্তরে মোট ইলেকট্রনের সংখ্যা 2, সুতরাং তার গ্রুপ হবে 2। তাইলে পর্যায় সারণীতে আসলে ম্যাগনেসিয়ামের অবস্থানটা তৃতীয় পর্যায়ের গ্রুপ 2-তে। আমার কাছে একটা ছোট পর্যায় সারণী আছে, আমরা একটু দেখে নিতে চাই যে আসলে ইলেকট্রন বিন্যাসের পর্যায়ের সাথে আমরা অবস্থান নির্ণয় করতে পারছি। স্যার, আমাদের এই আধুনিক পর্যায় সারণীতে 18টা গ্রুপ এবং 7টা পর্যায় আসছে, এটা আমরা সবাই জানি। এখন দেখেন তো, এই যে 2 নম্বর গ্রুপের তৃতীয় পর্যায়ে আসলে ম্যাগনেসিয়াম। তা আমার বিশ্বাস যে আসলে আমরা ইলেকট্রন বিন্যাসতে আমরা পর্যায় সাথে অবস্থান নির্ণয় করতে পারবো। এস ব্লক, এস ব্লকের আরেকটা একটু দেখি তাইলে। মনে করেন পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d-তে দিব না, 4s1। আমরা জানি পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d-তে না গিয়ে 4s-এ যায় কেন, পড়ছি আমরা বেসিক ক্লাসে আসলে। আচ্ছা, তাইলে আমরা যদি বলি এটা প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, তো এই জায়গায় পর্যায় আসলে কত হবে স্যার? পর্যায় হচ্ছে 4, অর্থাৎ এই জায়গায় সর্বশেষ এন এর মানটা হচ্ছে 4। তাহলে আমি যদি বলি এই জায়গায় গ্রুপ কত, তাই যেহেতু এটা এস অরবিটালে ইলেকট্রন গেছে, তাহলে তার এস অরবিটালে ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ নির্দেশ করে। পটাশিয়ামের গ্রুপ হবে 1, অর্থাৎ পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপের অবস্থিত মৌল। আমি আপনাদের বেসিক 1 ক্লাসে বলছিলাম, হাই হাই লিনা কে রুবি ছেঁচে ফেলেছে, কে মানে পটাশিয়াম 1 নাম্বার গ্রুপে অবস্থিত এবং চতুর্থ পর্যায়। আশা করি আমরা নিয়ম 1 পারছি। এখন চলেন আমরা নিয়ম 2-তে যাই। নিয়ম 2টা দিই। নিয়ম 2 এর ক্ষেত্রে এটা মূলত পি ব্লক মৌল সমূহের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? পি ব্লক মৌল। তাহলে সেই পি ব্লক মৌল কাকে বলে? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রনটা পি অরবিটালে যাবে, তাকেই পি ব্লক মৌল বলে। দেখেন তাহলে আমরা একটু করি। মনে করেন অ্যালুমিনিয়াম 13, তো পরীক্ষায় আসে, তো 1s2, 2s2। আপনাদের কিন্তু আমি এই জায়গায় কিন্তু পারমাণবিক সংখ্যা দেই নাই, কিন্তু আপনাদের পরীক্ষার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা ওনারা ব্র্যাকেটে দিয়ে দেয়। আচ্ছা, তো অ্যালুমিনিয়াম 13, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 3টা, 8 এবং 2। এখন দেখেন স্যার, এর শেষ ইলেকট্রনটা পি অরবিটালে গেছে, সুতরাং এটা পি ব্লক মৌল। পি ব্লকের মৌল সমূহের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ের নিয়মটা হলো, পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে গ্রুপ নির্ণয়ের নিয়মটা হইল ওই পরমাণুটির বহিস্তরে বিদ্যমান মোট ইলেকট্রনের সাথে 10 যোগ করা। তো এই বহিস্তরে মোট ইলেকট্রন 13, অর্থাৎ এই জায়গায় আমি যদি প্রথমে লিখি পর্যায়, সবসময় প্রথমে পর্যায়টা লিখে বলবো পর্যায় 3। আমি যদি গ্রুপ বলি, যেহেতু এটা পি ব্লক মৌল, পি ব্লক মৌলের সাথে বহিস্তরের ইলেকট্রনের সাথে আমাকে 10 যোগ করতে হবে, 3 + 10 = 13। তাইলে অ্যালুমিনিয়ামের অবস্থান আমার আসলে পর্যায় সারণীর গ্রুপ 3 এবং 13-এ। আমরা যদি একটু পর্যায় সারণীটা একটু দেখি স্যার, দেখা যাচ্ছে কিনা। দেখেন 13 নম্বর গ্রুপ, ওই যে 1 2 3 ভাবে গেলাম, এবং 13 নম্বর গ্রুপে অ্যালুমিনিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। 13 নম্বর গ্রুপের অ্যালুমিনিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। বুঝতে পারছি স্যার? আসলে ওই যে 10 যোগ করা হয়, কেন করা হয় সেটা আমরা একটু পর্যায় সারণীটা খেয়াল করলেই পাবো। দেখেন এই যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌল সমূহের ক্ষেত্রে জায়গায় কিন্তু 10টা করে ফাঁকা আছে, 1 2 তারপরে কিন্তু 13। এই যে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে 10টা করে যে ফাঁকা, সেজন্যই মূলত আসলে 10 যোগ করা হয়। আমাকে ওইভাবে মনে রাখতে হবে না, আমি এইভাবে রাখবো যে পি অরবিটাল ইলেকট্রন গেলে তার বহিস্তরের ইলেকট্রনের সাথে 10 যোগ করে তার গ্রুপটা আমরা নির্ণয় করব। আশা করি এটাও আমরা পারবো। এখন আসেন নিয়ম 3। নিয়ম 3 আসলে যেটা, এটা মূলত ডি ব্লক মৌলের নিয়ম।
ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। এই জায়গায় আসলে অনেকেই ভুল করে, আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন যে ডি ব্লক মৌল সমূহের ক্ষেত্রে যে ডি ব্লক মৌল কারা, যে সকল মৌলে ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে যাবে। তেমন একটা মৌল আমরা মনে করি, আমাদের পরিচিত মৌলের কথাই বলি, মনে করেন আয়রন 26। তো 1s2 2s2 2p6 3s2 3p6, 3d-তে দিব না 4s2, কেন? যে আমরা আগে 4s দিয়ে তারপরে 3d-তে আসবো। স্যার এখন দেখেন তো 4s2-তে গেলে আসলে 20টা ইলেকট্রন হয়, আমার 20টা হয়ে গেছে, বাকি আছে কটা? 6টা। 3d6। একটু খেয়াল করেন যে আমার সর্বশেষ ইলেকট্রন 4s2-তে গেছে, সরি, সর্বশেষ স্তরটা আসলে 4s2, কিন্তু সর্বশেষ ইলেকট্রন d-তে গেছে, 4s2 পূর্ণ করে 3d-তে গেছে। সুতরাং এটা ডি ব্লকের নিয়ম। ডি ব্লকের নিয়মটা আমরা পর্যায়টা নির্ণয় করে বলি প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, মানে পর্যায় 4, পর্যায় 4। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন আসেন গ্রুপ। গ্রুপ নির্ণয় করতে আপনি কি করবেন? ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে বহিঃস্তরের সাথে আগের স্তরের ডি অরবিটালে ইলেকট্রন যোগ করবেন। তো এই জায়গায় বহিঃস্তর মানে এটা, তো আমার বহিঃস্তরের ইলেকট্রন এই জায়গায় কয়টা ছিল বলেন তো? 2টা। তো এই বহিঃস্তরের ইলেকট্রনের সাথে আমি আগের স্তরের ইলেকট্রন যোগ করব। আমরা যদি এইভাবে করতাম আর কি, 2 8, নর্মালি এটা হয়তো 8 8 14। অনেক ক্ষেত্রেই আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এমসিকিউতে আসতো যে আয়রনের KL-M শেলে কয়টি ইলেকট্রন থাকে? আসলে 14টা থাকে। তো আমি ওই জায়গায় যাচ্ছি না, আমি এই জায়গায় এখন গ্রুপ নির্ণয় করতে চাই। যে ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে বহিঃস্তরের সাথে আগের স্তরের ডি এর ইলেকট্রন যোগ করা লাগবে। তো বহিঃস্তরের সাথে আগের স্তরের ডি এর ইলেকট্রন যোগ করলে কত হচ্ছে স্যার? আমার 6 + 2, 6 + 2 = 8। অর্থাৎ আয়রনের অবস্থান হবে পর্যায় সারণীতে চতুর্থ পর্যায় এবং গ্রুপ 8। তাইলে আমরা একটু দেখে ফেলি আসলে আয়রন কি চতুর্থ পর্যায়ে গ্রুপ 8-এ আছে কিনা। আপনারা নিজেদের পর্যায় সারণীতে দেখতে পারেন। দেখেন স্যার 3 4 5 6 7, এই দেখেন 8 নাম্বার গ্রুপের চতুর্থ পর্যায়ে আয়রন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাইলে আমরা আসলে কি এস ব্লক, পি ব্লক, ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবো। আমরা এর মধ্যে আরেকটা করে ফেলি, মনে করেন কপার 29, 1s2 2s2 2p6 3s2 3p6, 3d-তে দিব না 4s2 3d9। কিন্তু আমরা জানি কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, আমরা বেসিক 2 ক্লাসে করেছিলাম। তো এই জায়গায় হবে কি স্যার? 4s1 3d10। দেখছেন স্যার বেসিক ক্লাসগুলোর গুরুত্ব কত? আপনার প্রায় প্রত্যেকটা ক্লাসে কোনো না কোনো অংশ বেসিক থেকে আপনার কাজে লাগবে। তো চলেন আমরা আসলে এটা ডি ব্লক, শেষ ইলেকট্রন ডি অরবিটালে আসছে, তাহলে এটার পর্যায় কত আপনারা নিশ্চয়ই পারতেছেন? পর্যায় হচ্ছে 4। তাহলে গ্রুপটা কি হবে? আমরা জানি ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ের সময় বহিঃস্তরের সাথে আগের স্তরের ডি যোগ করা লাগবে। সুতরাং আমার এই কপারের গ্রুপ হবে 10 + 1, 10 + 1 = 11। অর্থাৎ পর্যায় সারণীতে এই কপার 11 নম্বর গ্রুপে অবস্থিত। এটা আমরা আগেও জানি, আমরা নবম দশম শ্রেণীতে পড়ছিলাম মুদ্রা ধাতুর গ্রুপ। পর্যায় সারণীর 11 নং গ্রুপে অবস্থিত মৌলসমূহকে মুদ্রা ধাতু বলে এবং এদেরকে অভিজাত ধাতুও বলা হয়। তাইলে চলেন আমরা দেখি আমাদেরটা মিললো কিনা। তো 11 নম্বর গ্রুপে আমরা যাই। এই যে স্যার 11 নম্বর গ্রুপের চতুর্থ পর্যায়। আশা করি আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসেন যে স্যার যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে আমরা তো গ্রুপ নির্ণয় করতে পারলাম। আপনাদের দেখছি আমি সর্বোচ্চ 54 পর্যন্ত, যেমন জেনন 54 এই মৌলটাও আসছে 54 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস। এটা যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো পি অরবিটালের নিয়মে করলে আপনার মিলে যাবে। এখন আপনাদের তৃতীয় অধ্যায়ে বেসিক্যালি দেখলাম যে জিঙ্ক আয়ন, ক্লোরাইড আয়ন, এই আয়নগুলোর ইলেকট্রন বিন্যাস বলতে পারে এবং একটা টপিকে দেখলাম যে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। আসলে কোনো আয়নের জন্য তার পর্যায় সারণীতে স্থান বরাদ্দ নাই। আপনার কাছে চাইতে পারে যে Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাসটা কি হবে, Fe3+ আয়নের ইলেকট্রন বিন্যাসটা কি হবে। যদি ইনকেস তারা বলেও ফেলে যে ওই আয়নটার পর্যায় সারণীতে অবস্থান কত হবে, তাইলে আপনাকে আয়নটাকে নিরপেক্ষ পরমাণুতে পরিণত করে পরে ইলেকট্রন বিন্যাস করে তার গ্রুপ নির্ণয় করতে হবে। এই জায়গায় আয়নের ইলেকট্রন বিন্যাস চাওয়ার ক্ষেত্রে
অনেকে একটু ভুল করে আমরা এই জিনিসটা আসলে দেখি, যদি কোনো আয়নের ইলেকট্রন বিন্যাস ওনারা করতে বলে এবং ওই আয়ন থেকে ওই সংশ্লিষ্ট মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে বলে, তাহলে আমরা আসলে কি করব। তা আমরা এই ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় আশা করি আপনারা এই নিয়মের মধ্যে সবগুলো পেরে যাবেন। তো আমরা একটু মুছে ফেলি। নিয়ম 1, 2, এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় সিলেবাসে যা আছে সেই অনুযায়ী আসলে আমরা সবগুলোই করতে পারবো। এগুলো কিন্তু প্রায় বোর্ডে আসে স্যার। এখন দেখেন, আপনাকে যদি বলে জিঙ্ক 2+ আয়নে ইলেকট্রন বিন্যাস করেন, অথবা Cl- আয়নে ইলেকট্রন বিন্যাস করেন, অথবা এই ইলেকট্রন বিন্যাস থেকে এই আয়নগুলার পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করেন, তাহলে আসলে আয়নের অবস্থান হবে না, হবে ওই নিরপেক্ষ মৌলের অবস্থান। তো আমাকে এই আয়নটাকে প্রথমে মৌল হিসেবে চিন্তা করা লাগবে। তো একটু দেখি আমরা জিঙ্কের ব্যাপারটা। জিঙ্কের পারমাণবিক সংখ্যা ওরা ব্র্যাকেটে লিখে দিবে 30, আপনাকে জিঙ্ক 2+ দিছে। তাহলে আমরা জিঙ্ক 2+ এর আগে আসলে জিঙ্ক 2+ এর তো আর পর্যায় সারণীতে স্থান নাই, জিঙ্কের আছে। তো 2+ মানে কি, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তখন আমাকে এই জিঙ্ক 2+ এর দুইটা ইলেকট্রন যোগ করে ইলেকট্রন সংখ্যা হবে 30, তখন তার ইলেকট্রন বিন্যাসটা আসলে করতে হবে। তো আমরা জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাসটা আগে আসলে করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d তে দিব না 4s। হ্যাঁ স্যার, এই জায়গায় কিন্তু অনেকের ভুল করার একটা সম্ভাবনা থাকে এবং এই জায়গায় একটা টুইস্ট আছে। টুইস্টটা আসলে কি আপনাদের মনে আছে কিনা? আচ্ছা, আমি নিচে যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা করতে যাই, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d তে দিব না 4s2, 3d10। স্যার পয়েন্টটা একটু খেয়াল করেন, 3d10 আমার শেষ ইলেকট্রন 3d তে গেছে। শেষ ইলেকট্রন কোথায় গেছে? 3d তে গেছে। এখন আমি যখন জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস করব, যখন আমার কাছে জানতে চাইবে যে আপনি আয়নের ইলেকট্রন বিন্যাস করেন, তখন আপনাকে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। এখন আমাদের স্বাভাবিকভাবে ভাবা উচিত ছিল যে যেহেতু শেষ ইলেকট্রনগুলো 3d তে গেছে, তাহলে তো সে এই দুইটা ইলেকট্রনই ত্যাগ করছে, অর্থাৎ 3d8 হবে আয়নের ক্ষেত্রে। আপনারা কি এটাই ভাবছেন যে 4s2, 3d8? আপনারা কি এটাই ভাবছেন যে এটাই হবে? এটা যদি ভেবে থাকেন তাহলে বুঝতে হবে যে আমরা এটা আসলে ভুল করতেছি আমরা। এখন প্রশ্ন হলো কেন স্যার? শেষ ইলেকট্রন ডিতে গেছে, ত্যাগ করলে তো ডি থেকে করার কথা না। আপনারা মনে রাখবেন, ইলেকট্রন যখন ত্যাগ করবে তখন সে সর্ববহিস্তর থেকে আসলে প্রথমে করবে, তাই তার এর কারেক্ট ইলেকট্রন বিন্যাসটা আসলে কি হচ্ছে জিঙ্ক 2+ এর, অর্থাৎ এই জায়গায় 3d8 হবে না। আমি যদি এটা একটু মুছে ফেলি, হ্যাঁ স্যার, তাইলে আমার জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস মানে সে এই বহিস্তর থেকে দুইটা ত্যাগ করবে, দুইটা ত্যাগ করার ফলে 3d10 হবে আর 4s হবে কি 0। 3d10 এবং 4s হবে 0। বিষয়টা মনে থাকবে কিনা? আচ্ছা, এখন স্যার তার তো আসলে কি নাই, পর্যায় সারণীতে কোনো অবস্থা নাই আয়নের। এখন আমরা কি করা লাগবে? যদি কখনো চায়, সাধারণত চায় না, কারণ আয়নের পর্যায় সারণীতে অবস্থান হয় না, যদি বলে যে এই আয়নের পর্যায় সারণীতে অবস্থান, তখন আপনাকে এই আয়নটাকে নিরপেক্ষ পরমাণুতে নিতে হবে। যে জায়গায় 2+ মানে তার দুইটা ইলেকট্রন ঘাটতি আছে, আমি দুইটা ইলেকট্রন দিয়া আমি এটাকে জিঙ্ক বানালাম। এখন আমি তার গ্রুপ পর্যায় নির্ণয় করে দিব। এটার পর্যায় কত একটু আগে আমরা করছি, পর্যায় 4 এবং গ্রুপ হবে ডি ব্লকের নিয়ম। পর্যায় 4 ডি ব্লকের নিয়মটা কি মনে আছে বলেন তো? আসলে কি হবে? বহিস্তরের সাথে আগের স্তরের ডি, অর্থাৎ 10 + 2 = 12। অর্থাৎ আমার এই জিঙ্ক আয়নের অবস্থান বা জিঙ্কে তথা জিঙ্কের অবস্থানটা হবে পর্যায় সারণীর 4র্থ পর্যায় এবং গ্রুপ 2 তে। আমরা যদি এখন এন আয়নের ব্যাপারটা চিন্তা করি, তো আগে আমি Cl-, তো Cl- করার আগে আমি Cl-টাকে করি 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, আসলে নর্মালি 287। তো আমরা যদি বলি এটার পর্যায় কত? এখন আপনাকে তো দিয়ে বলছে স্যার ক্লোরাইড আয়ন। কি আয়ন? ক্লোরাইড আয়ন। তো ক্লোরাইড আয়নের কি পর্যায় সারণীতে কোনো স্থান আছে? আসলে নাই, মানে সে একটা গ্রহণ করছে। তখন আমাকে কি করা লাগবে? যে এই ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে নিরপেক্ষ পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা হবে তখন 17।
তো আমি যদি 18টার ইলেকট্রন বিন্যাসটা করতে চাই যে 1s2 2s2 2p6 3s2 3p6, মানে ইলেকট্রন বিন্যাসটা আমার ঠিকই আছে, কিন্তু এই জায়গায় আপনি খুঁজতে গেলে পাবেন আর্গন। ক্লোরাইড বলতে তো আর কিছু পর্যায় সারণীতে নাই। তাইলে আমাকে কি করা লাগবে, যে আমি যদি অবস্থান নির্ণয় করতে চাই এই আয়নের, তখন এই আয়নটাকে আমাকে নিরপেক্ষতে নিয়ে যেতে হবে। তখন একটা ইলেকট্রন কি করা লাগবে, বিয়োগ করা লাগবে, কারণ সে অলরেডি একটা গ্রহণ করে তার বেশি আছে। একটা বিয়োগ করলে হচ্ছে 17, 17 করলে আমার এই জায়গায় প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, অর্থাৎ পর্যায় 3 এবং গ্রুপ হবে আমাদের পি ব্লকের নিয়মটা কি ছিল, পি এর সাথে পি অরবিটালে যদি ইলেকট্রন যায়, এটা তো পি অরবিটালে গেছে, তখন বহিস্তরের সাথে 10 যোগ করা লাগবে। বহিস্তরে মোট কয়টা ইলেকট্রন আছে দেখেন তো, 7টা। 7 + 10 = 17, অর্থাৎ ক্লোরিন পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের 17 নম্বর গ্রুপে অবস্থিত। আশা করি আপনারা এভাবে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মোলের অবস্থান নির্ণয় ব্যাপারটা পারবেন। তাইলে আমরা এই প্রশ্নটা শেষ বলতে পারি। আয়নের যদি বলে, তাইলে আয়ন যদি প্লাস থাকে তাহলে বুঝতে হবে ওই ইলেকট্রন ত্যাগ করছে। এখন কয়টা প্লাস আছে ওইটা আপনি ওই আয়নের সাথে ইলেকট্রন যোগ করে এটাকে নিরপেক্ষতে নিয়ে তার অবস্থানটা আপনি নির্ণয় করবেন। এখন আসেন স্যার, পরবর্তী যে 3টা প্রশ্ন আপনারা দেখছেন, এগুলো আসলে বর্ণনামূলক প্রশ্ন স্যার, যে পর্যায় সারণীতে হাইড্রোজেন ও হিলিয়ামের অবস্থান, তারপরে পর্যায়ের সাথে নিষ্ক্রিয় গ্যাসসমূহের অবস্থান, পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন দেখেন স্যার, এইগুলা মূলত যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য আমরা ক্লাস 9-10-এ যেরকম পড়ছিলাম ইন্টারমিডিয়েট, সেমই আসলে। এখন এই ক্ষেত্রে আমি আপনাদের একটু বলে রাখি আপনাদের নোট দেওয়ার ব্যাপারে, যেগুলো টেকনিক্যাল ইস্যু আছে, যেমন জারণ বিজারণ থাকবে, এই বিষয়গুলা মানে অথেন্টিক একটু ডিফারেন্ট করে সহজ করে আপনাদের জন্য নোট তৈরি করে দেওয়া। আর কিছু যেমন পর্যায় সারণীর বৈশিষ্ট্য, এটা যদি আমি এখন আপনাকে লিখেও দেই, বইয়ে যা লেখা আছে ঠিক তাই লেখা লাগবে হয়তো আমাকে। তো এই ক্ষেত্রে আপনাদের নোট সরবরাহের ক্ষেত্রে হয়তো আমি আমাদের কাছে একাধিক বই আছে রসায়ন 1-এর, যে বইয়ের আনসারটা ভালো লাগবে সেটা আপনাদেরকে আমি নোট হিসেবে দিয়ে দিব। আর যেগুলো আপনাদের সহজ করার প্রয়োজন হয়, টেকনিক্যাল ইস্যু আছে, সেগুলো আমি আমার মতো করে আপনাদের নোট দিয়ে দিব। তো চলেন স্যার, পর্যায় সারণীতে হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান নিয়ে একটু আলোচনা করি। তো আমরা জানি আধুনিক পর্যায় সারণীর এই পর্যন্ত 3টা ত্রুটি আছে। কি কি? পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান 1, 2 নম্বরটা হলো পর্যায় সারণীতে হিলিয়ামের অবস্থান 2, এবং ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ, যে এদেরকে কেন নিচে দেওয়া হলো। এখন আমরা একটু দেখি যে পর্যায় সারণীতে হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থানটা আসলে বিতর্কিত কেন, বা এটা ত্রুটি হিসাবে আমরা গণ্য করি কেন। আমরা যদি একটু আমরা সময় নেই, যে পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মৌলগুলো কি আপনাদের মনে আছে স্যার? ছন্দটা হাই হাই, লি, না, কে, রুবি, শেষে, ফেলেছে। দেখছেন ছন্দ দিয়ে আসলে আমরা সবগুলো বলে ফেলতে পারছি। আমি এইদিকে গেলাম, হ্যাঁ আমি মৃৎকার ধাতুর গ্রুপটা একটু দিয়ে দিতে চাই। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, মানে আমরা বলছিলাম বিরানি, মোগলাই, কাবাব, সরিয়ে, বাহিরে রাখো, এইগুলো আমরা মুখস্থ করছিলাম স্যার। তো আমি এই জায়গায় 17 নম্বর গ্রুপটা দিতে চাই, হেলোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এস্টেটিন, টেনেসাইন, টিএস, এদের সাথে আমরা এর পরের গ্রুপটাই তো আসলে নিষ্ক্রিয় গ্যাস, এটা আমরা একটু দিয়ে দিই স্যার। দেখেন নিষ্ক্রিয় গ্যাসগুলো কি আপনারা পারেন? 18 নম্বর গ্রুপের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানিজম। এটা আসলে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপ, এটা 17 নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ। এর ভিতরে অন্যান্য গ্রুপ আছে, এই মুহূর্তে আমার প্রয়োজন নাই, তাই আমি আর দিচ্ছি না স্যার। এখন দেখেন, এই যে হাইড্রোজেন আমরা পড়ার সময় বেসিকেই বলছিলাম যে পর্যায় সারণীতে যে 1 নম্বর গ্রুপে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন মূলত গ্যাস, তার অনেক ধর্মই আসলে ধাতুর সাথে মিলবে না। কেমন? এর অনেক ধর্ম আসলে 17 নম্বর গ্রুপের সাথে মিলে যায়। কেমনে মিলে দেখেন আপনারা একটু, যে আমরা ফ্লুরিন কি লিখি F2, ক্লোরিন কি লিখি Cl2, এইভাবে Br2I2। আমরা এই জায়গায় হাইড্রোজেনটাও আসলে কি লিখি H2। তা আপনি কি বলতে পারেন না যে অথচ আমরা কি Na2 লিখি, Li2 লিখি না? তাহলে আমরা কিন্তু
Na2 লিখি না, Cl2 লিখি না, ধাতুগুলো এইভাবে দ্বিপরমাণু কোনো গঠন করে না। তো দেখেন তো এই জায়গায় হাইড্রোজেনটা কি তাদের মতো আচরণ করছে না 17 নম্বর গ্রুপের? একটা বিষয়। আরেকটা ব্যাপার হইলো যে 17 নম্বর গ্রুপের মৌলগুলো হলো অধাতু, হাইড্রোজেনও কিন্তু অধাতু, এবং এইগুলা এই যে ফ্লুরিন ক্লোরিন গ্যাস, হাইড্রোজেনও গ্যাস। অর্থাৎ হাইড্রোজেনের কিছু বৈশিষ্ট্য 17 নম্বর গ্রুপের মৌলের সাথে মিলে, আর কিছু বৈশিষ্ট্য 1 নম্বর গ্রুপের মৌলের সাথে মিলে। আরেকটা বৈশিষ্ট্য আমি আপনাদের যদি বলি, যেমন সোডিয়াম ক্লোরিনের লগে বিক্রিয়া হইলা দেখেন সোডিয়াম ক্লোরাইড বানাইছে। আমি সমাধান করলে এই জায়গায় একটু, এই জায়গায় একটু দেখেন, সোডিয়াম আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া হইলা সোডিয়াম হাইড্রাইড বানাইছে। এখন দেখেন তো এই জায়গায় ক্লোরিনের জারণ মান -1, হাইড্রোজেনের জারণ মান -1। এর মানে সোডিয়ামের সাথে ক্লোরিন যে রূপ আচরণ করছে, হাইড্রোজেনের সেই রূপই আচরণ করছে। এই গেল 17 নম্বর গ্রুপের সাথে তার যুক্ত হওয়ার কিছু যুক্তি, যে আমরা হাইড্রোজেনকে 17 নম্বর গ্রুপে স্থান দিতে পারতাম, কারণ হাইড্রোজেন অধাতু, সে দ্বিপরমাণু অণু গঠন করে 17 নম্বর গ্রুপের মৌলসমূহের মতো, এবং 17 নম্বর গ্রুপের মৌলসমূহ ধাতুর সাথে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে, হাইড্রোজেন তাদের সাথে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করে। এখন আসেন 1 নম্বর গ্রুপে দেওয়া হইলো কেন? 1 নম্বর গ্রুপে দেখেন ক্লোরিন কিন্তু ইলেকট্রন ত্যাগ করে Cl+ হইতে পারে না, কিন্তু যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে Na+ হইতে পারে। সেই বৈশিষ্ট্যটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে H+ হইতে পারে। এর মানে হাইড্রোজেন কি করছে, ধাতুর মতো আচরণ করতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইলেকট্রন বিন্যাস 1s1, আমরা জানি কোনো পরমাণু বস্তুর একটা ইলেকট্রন থাকলে এটা 1 নম্বর গ্রুপের মৌল, সেই ইলেকট্রন বিন্যাসের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই উভয় গ্রুপের অর্থাৎ হাইড্রোজেনের অবস্থান 17 নম্বর গ্রুপ এবং 1 নম্বর গ্রুপের মৌলসমূহের সাথে উভয় গ্রুপের সাথে মিল, তবে ক্ষার ধাতুর সাথে অধিক মিল হয় এবং ইলেকট্রন বিন্যাসের অগ্রাধিকার ভিত্তিতে তাকে 1 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এইটাই আসলে আমি আপনাদের নোট অবশ্যই দিব। হিলিয়ামের অবস্থান, এখন আসেন স্যার হিলিয়ামের অবস্থানটা কি? দেখেন স্যার, আমরা একটু আগে যে ইলেকট্রন বিন্যাস হতে পর্যন্ত গ্রুপ নির্ণয় করছিলাম, যে ম্যাগনেসিয়ামে আপনাদের কি মনে আছে 12? তো আমি হাইড্রোজেনের ব্যাপারটা একটু মুছে ফেলি, যে হাইড্রোজেন সে ক্ষার ধাতু এবং হ্যালোজেন উভয়ের সাথে তার ধর্মে মিল ছিল। এখন আসেন হিলিয়ামের ব্যাপারটা। আমি এই 2 নম্বর গ্রুপের মনে করেন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারি, বেরিলিয়ামের করি, ম্যাগনেসিয়ামের করি, সবার বৈস্তরে 2টা ইলেকট্রন থাকবে, 4, 1s2 2s2। তারপরে ম্যাগনেসিয়াম একটু আগে যে আমরা করছিলাম 1s2 2s2 2p6 3s2, তারও বৈস্তরে 2টা, তারও বৈস্তরে 2টা। ঠিক সেই রকম হিলিয়ামের ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি, 1s2, তার একমাত্র কক্ষপথে 2টা। এর মানে এই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটাও 2 নম্বর গ্রুপের মৌলসমূহের সাথে কি হয়ে যায়, মিলে যায়। তো তার অবস্থান তো আসলে গ্রুপ 2 এ হওয়ার কথা ছিল। এই জায়গায় সবার বৈস্তরে 8টা করে ইলেকট্রন, এই 8-এর সাথে 10 যোগ করে 18 হয়েছিল পি ব্লক মৌল হিসাবে। কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে তো ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তাদের সাথে হওয়ার কথা না, তারপরেও কেন হইল? এর মানে হিলিয়ামের কিছু বৈশিষ্ট্য ইলেকট্রন বিন্যাসের দিক থেকে সে আসলে মৃৎকার ধাতুর সাথে মিলে যায়। তবে অন্য কোনো ক্ষেত্রে, যেমন হিলিয়ামের একমাত্র কক্ষপথে 2টাই ইলেকট্রন থাকতে পারে, আর 2টা ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে অত্যন্ত স্থিতিশীল। এই স্থিতিশীলতার কারণে সে অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না, যা এই 18 নম্বর গ্রুপের কোনো মৌল করে না। তাই রাসায়নিক ধর্মের ভিত্তিতে হিলিয়ামের অধিকাংশ বৈশিষ্ট্য প্রায় সব বৈশিষ্ট্য 18 নম্বর গ্রুপের মৌলের সাথে মিলে যায়। এই রাসায়নিক বৈশিষ্ট্যের কারণে ইলেকট্রন বিন্যাসের অগ্রাধিকারের না দিয়ে রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ হিলিয়ামেরও ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যুক্তি দেখালে এটাকে 2 নম্বর গ্রুপে স্থান দেওয়া যাইতো। তাইলে আমরা আসলে বুঝতে পারছি স্যার যে হিলিয়ামকে কেন 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হলো, কারণ তার অধিকাংশ ধর্ম নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলে যায় এবং নিষ্ক্রিয় গ্যাসসমূহের ন্যায় সে অন্য কোনো মৌলের সাথে যৌগ গঠন করে না। তাইলে আমরা এখন আরেকটা প্রশ্ন আছে আমাদের, পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের সমূহের অবস্থান। ওই যে স্যার এটা আসলে এইভাবে রিডিং দিয়ে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপ বা 0 গ্রুপ, এটাকে আমরা আসলে 0 গ্রুপও বলি। 0 কেন? যে এরা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যৌগ গঠন করে না, এদের যোজনী 0। তো পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে একমাত্র হিলিয়াম ছাড়া প্রত্যেকের বৈস্তরে 8টা করে ইলেকট্রন আছে। এই 8টা করে ইলেকট্রন থাকার কারণে এরা অত্যন্ত স্থিতিশীল এবং এদের যোজনী 0। তাই এদেরকে 0 গ্রুপ বা 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এদেরকে আসলে আদর্শ মৌল বলা হয়, পর্যায় সারণীর আদর্শ মৌল বলা হয়। অর্থাৎ 18 নম্বর গ্রুপটা হলো 0 গ্রুপ বা আদর্শ গ্রুপ,
এই জন্য নিষ্ক্রিয় গ্যাসের মৌলসমূহের ক্ষেত্রে তাদের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় হিলিয়াম ছাড়া প্রত্যেকের ভিতরে 8টা, এরূপ ইলেকট্রন বিন্যাস অত্যন্ত স্থিতিশীল। স্থিতিশীলতার কারণে স্থিতিশীল পরমাণুর গ্রুপ 18তে তাদেরকে স্থান দেওয়া হয়েছে। রিডিংটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এবং শেষ যে প্রশ্নটা স্যার, পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন আমরা আসলে পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা আমরা পর্যায় সারণী একটু দেখে দেখেই আসলে বলতে পারি, আপনারা সেই ছোটবেলা থেকেই পড়ে আসছেন। বলেন তো কি, যে আধুনিক পর্যায় সারণীতে 18টা গ্রুপ আছে, 7টা পর্যায় আছে। প্রথম পর্যায়ে 2টা মৌল, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে 8টা করে মৌল আছে, চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টা গ্রুপে 18টা মৌল, কিন্তু ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে 18টা গ্রুপে 32টা মৌল। এখন আপনি বলতে পারেন স্যার কেমনি? এই জায়গায় দেখেন 18টা গ্রুপে 18টা আছে, কিন্তু গ্রুপ 3তে একটু খেয়াল করেন, আমি ক্যামেরাটা কাছে নিয়ে গেলে গ্রুপ 3তে দেখেন যে ল্যান্থানাইট এই জায়গায় 15 থেকে 71 দেওয়া আছে। তাইলে এই 18টা গ্রুপের মধ্যে 17টা মৌল আছে, আর গ্রুপ 3তেই আছে আসলে 15টা মৌল। তা আপনি আসলে কি বলবেন? ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে গ্রুপ 3তেই 15টি মৌলের অবস্থান। তাইলে 18টা গ্রুপের মধ্যে 17টা গ্রুপে যদি 17টা মৌল থাকে, আর গ্রুপ 3তে থাকে কতটা? 15টা। তাহলে যোগ করলে কত হচ্ছে? 32টা। অর্থাৎ পর্যায় সারণীর ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে 32টা করে মৌল আছে। আমি এখন এক নজরে বলে ফেলি যে আসলে পর্যায় সারণী বৈশিষ্ট্য কি। তা আধুনিক পর্যায় সারণীতে 18টা গ্রুপ এবং 7টি পর্যায় বিদ্যমান, এবং প্রতিটি পর্যায়ে গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত বিস্তৃত। দেখেন এই পর্যায়টা 1 নম্বর গ্রুপে আছে এবং 18 নম্বর গ্রুপে, মাঝে গ্যাপ থাকতে পারে, কিন্তু 1 থেকে 18 পর্যন্ত বিস্তৃত। প্রথম পর্যায়ে 2টি মৌল, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে 8টি করে, চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টা গ্রুপে 18টি মৌল, এবং ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে 18টা গ্রুপে 32টি মৌল বিদ্যমান। এর মধ্যে গ্রুপ 3তে আছে 15টি মৌল। আশা করি আপনারা পর্যায় সারণীর বৈশিষ্ট্য লিখতে পারবেন এবং এই প্রশ্নগুলোর উত্তর পারবেন। আপনাদের ক্লাসের মতামত আপনাদের গ্রুপে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনাদের যে কোনো পরামর্শমূলক মতামত সাদরে গ্রহণ করব। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হইতে পারেন এবং আপনাদের মতামত ক্লাসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী আমাদের ক্লাস 2তে। আশা করি পর্যায় সারণীতে মোট 3টা ক্লাস নিলে আমাদের এই সবগুলো প্রশ্নোত্তর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।